আজ আপনাদের বলবো সুখী গৃহকোণ পত্রিকা থেকে নেওয়া একটি সাক্ষাৎকারটি দিয়েছেন অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। বিকেলবেলা নিউ থিয়েটার স্টুডিওর 1 নম্বরে ওগো বধূ সুন্দরীর শুটিং হচ্ছে। সেদিন উত্তম কাকুর সঙ্গে আমার বেশ কয়েকটা সিন রয়েছে। সেই মুহূর্তে আমার শুটিং ছিল না, আমি সিঙাড়া আর মুড়ি আনালাম। তখন উত্তম কাকুর শট চলছে। উত্তম কাকু ফ্লোরে ঢোকার আগে ঠিক লক্ষ্য করেছেন আমি দোকান থেকে কিছু আনিয়েছি। দূর থেকে বললেন, কিরে কিরে? বললাম, সিঙাড়া আর মুড়ি। উত্তম কাকু বললেন, এই আমার জন্য রাখিস কিন্তু, আলাদা করে একটু গুছিয়ে রাখ, আমি শট দিয়ে আসছি। আমাদের মধ্যে এই রকমই সম্পর্ক ছিল। আমার প্রতি অত্যন্ত স্নেহময় ছিলেন তিনি। শুধু আমার প্রতিই বা বলবো কেন, ইন্ডাস্ট্রির সবাইকে তিনি খুব ভালোবাসতেন। যাই হোক, সেদিন সিঙাড়া মুড়ি আর চা বেশ জমিয়ে খাওয়া হলো। স্টুডিওরই এক জায়গায় গাছের তলায় একটা বেঞ্চি পাতা থাকতো। উত্তম কাকু আমাকে বললেন, এই চল গাছের ছায়ায় গিয়ে একটু বসি। উত্তম কাকু বললেন, অনেক পার্সোনাল কথাবার্তা তো থাকে, সব কথা কি আর মেকআপ রুমে বসে বলা যায়? তাই তোকে ডেকে নিয়ে এলাম। আর একটা কথাও বলি, উত্তম কাকুর কাছ থেকে দারুণ কমপ্লিমেন্ট পেয়েছিলাম। ওগো বধূ সুন্দরীর শুটিং চলছিল। পরিচালক সলিল দত্ত আমাকে একটা সিন অনেকক্ষণ ধরে বোঝাচ্ছিলেন। তখন উত্তম কাকু আমার সামনে সলিলদাকে বলেছিলেন, ওকে আর বোঝাতে হবে না, ও খুব ভালো অভিনেত্রী, ও ভালো করেই জানে কি করতে হবে। উত্তম কাকুর মধ্যে দয়ার ভাবটা ছিল চিরকাল। কেউ বিপদে পড়লেই পাশে দাঁড়াতেন। উত্তম কাকুকে সবচেয়ে ভালো জানতেন বুড়ো কাকু, অর্থাৎ তরুণ কুমার। উনিও আমাকে খুব স্নেহ করতেন। আমাকে অনেকে জিজ্ঞেস করেন, বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের অবদান কী? ওকে বাংলা ছবির সর্বকালের শ্রেষ্ঠ রোমান্টিক নায়ক অনায়াসেই বলা যায়। তবে তিনি পরে নায়কের ভূমিকা থেকে সরে এসে যে চরিত্রগুলো করেছিলেন, সেগুলো আরও ইন্টারেস্টিং, আরও চ্যালেঞ্জিং বৈকি প্রমাণ করেছিলেন কেন তিনি এত বড় অভিনেতা। কাজের প্রতি নিষ্ঠা ওকে এক সুউচ্চ জায়গায় পৌঁছে দিয়েছিল। আসলে উত্তম কাকু ভার্সেটাইল ছিলেন বলেই এরকম অসাধারণ পর্যায়ে পৌঁছতে পেরেছিলেন। আমার শ্বশুরমশাই হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে উত্তম কাকুর খুব ভালো সম্পর্ক ছিল। অবশ্য পরে কিছু ভুল বোঝাবুঝির কারণে সেটা খানিকটা অন্যরকম হয়ে যায়। উত্তম কাকুর সম্পর্কে আমি একটা কথা বলবো, তিনি চট করে সুযোগ সন্ধানী লোকজনকে খুব বিশ্বাস করে ফেলতেন, আর যারা তাঁর শুভাকাঙ্ক্ষী তারা স্পষ্ট কথা বললে বিরক্ত হতেন, শুনতে চাইতেন না। এটা আমি দেখেছি। তার বন্ধুভাগ্য একদম ভালো ছিল না, এই জন্য সারা জীবন ধরে অনেক খেসারত দিতে হয়েছে তাকে। আমার মনে হচ্ছে বুড়ো কাকু ছাড়া উত্তম কাকুর চারপাশে তার হিতাকাঙ্ক্ষী বলে কেউ ছিল না। উত্তম কাকুর ভালো মানুষটা খুব ভালোভাবেই ক্যাশ করেছে ইন্ডাস্ট্রির সুযোগ সন্ধানী মানুষগুলো, তার কলিগরা। আমার দিদিমা বলতেন, স্পষ্ট কথায় কষ্ট নাই, মনের ভেতর যা আছে সব কইয়া দে, ঠাউর দেইখা লইবে। আমার মা বলতেন, ইন্দিরা, অপ্রিয় সত্য কথা বলার কোনো দরকার নেই, তুমি অপ্রিয় হয়ে যাবে। মা তো খুব ভালো মানুষ ছিলেন। বলতাম, আমি নিজে গিয়ে অপ্রিয় কথা বলবো না, তবে কেউ যদি আমাকে জিজ্ঞেস করে সত্যটা যদি জানি, লুকোবো না। উত্তম কাকুর সঙ্গে ওগো বধূ সুন্দরীর শুটিংয়ে মেকআপ রুম নিয়ে আমার নাকি একটা বিরাট গণ্ডগোল হয়েছিল, এমন কথা রটিয়ে দেওয়া হয়। ব্যাপারটা তাহলে একটু খুলেই বলি। আমার বিরুদ্ধে টালিগঞ্জের সবাই তখন হিংসায় জ্বলছিল, বিশেষ করে নায়িকারা। কলকাতায় কি কোনো শিল্পী নেই যে বোম্বে থেকে আনতে হবে? এমন কথা কানে এলেও আমি গায়ে মাখতাম না। কাউকে আমি কোনো দিন হিংসা করিনি, আর এসব ব্যাপারে বিশেষ পাত্তাও দিতাম না। উত্তম কাকুর সঙ্গে শুটিং থাকলে বলতেন, ইন্দু, লাঞ্চটা কিন্তু আমরা একসঙ্গে করব,
ওর আলাদা একটা মেকআপ রুম ছিল, ওটা ছিল ফ্লোরের একদম কাছে। আমাকে একটা কর্নারের মেকআপ রুম দেওয়া হয়েছিল, সেটাও ভালো। তা উত্তম কাকু আমাকে যখন লাঞ্চ করতে বলেছেন আমি যেতাম, খুব হাসি মজা করে খাওয়া দাওয়া করতাম। পরে দেখলাম যে পুরো শিডিউলটাই উত্তম কাকুর মেকআপ রুমে কেটে যাচ্ছে আমার। একদিন ইউনিট থেকে আমাকে বলল যে পরদিন উত্তম কাকুর শ্যুটিং নেই, আপনার জিনিসপত্র কোথায় রাখবো? যেহেতু বেশিরভাগ সময় উত্তম কাকুর মেকআপ রুমে থাকি, তাই বললাম আমার জিনিসপত্র সব উত্তম কাকুর মেকআপ রুমে রেখে দাও। আমাকে যদি ওর মেকআপ রুমে বসতে অ্যালাউ করো, তাহলে টুক করে শটটা দিয়ে চলে আসতে পারবো। তাই হলো। সেদিন আমার মেকআপ প্রায় শেষ হওয়ার মুখে কেউ একজন এসে বলল, দাদা অর্থাৎ উত্তম কাকু আসছেন। আমি তখন বললাম, এই রে, আমার তো এখানে সব সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, এবার কি করি? তবুও বললাম, যাও দাদাকে বলো চলে আসতে। ভাবলাম আমি বাইরে দাঁড়াবো, উত্তম কাকুর তো বেশি মেকআপ নেই, চট করে হয়ে যাবে। সম্ভবত সেদিন বোধহয় হঠাৎ শটের জন্যেই উত্তম কাকুকে দরকার পড়েছিল, তাই তিনি এসেছিলেন। এরপর তিনি এলেন, চেঞ্জ করে চলে গেলেন। তারপর দেখি আর ঘরে আসছেন না। আমি যখন শট দিতে যাচ্ছি দেখলাম ফ্লোরের দরজার কাছে কয়েকজন মানুষের জটলা। উত্তম কুমার ও আমার সম্পর্কে জোর আলোচনা চলছে। আসলে পলিটিক্স চলছিল সে সময়। একজন এসে বলল, দাদা তো ওদিকের মেকআপ রুমে বসেছেন। ওদিকের মেকআপ রুম বলতে আমাকে যে মেকআপ রুমটা দেওয়া হয়েছিল সেটার কথাই বলছি। পরে ভাবলাম উত্তম কাকু আর আমি তো আজ একসঙ্গে লাঞ্চ করব, তখন দেখা হবে। একজন এসে বলল, দাদা তোমার ওপর রেগে আছেন, অসন্তুষ্ট মনে হলো। কারণ কেউ দাদাকে বলেছে তুমি নাকি বলেছ, হতে পারে উত্তম কুমার। আমি এ ঘরে বসে আছি, তুলে দেবে কেন? এখানে কি উত্তম কুমারের নাম লেখা আছে? ওকে অন্য ঘরে বসতে বলো। পুরোটাই আমার নামে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলা হয়েছিল। এই তো অবস্থা, কি করব বলুন? পুরোটাই রটনা। আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করেই গোটা ব্যাপারটা ঘটানো হয়েছিল। আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে উত্তম কাকুর সম্পর্কটা কিন্তু সুপ্রিয়া দেবী খারাপ করেছিলেন। কিন্তু তবুও কখনো উত্তম কাকুর কথা শুনলে আবেগে আমার শ্বশুরমশাইয়ের চোখে জল আসতো। ভানু কাকুর সঙ্গেও শেষের দিকে উত্তম কাকুর সম্পর্কটা খারাপ হয়ে গিয়েছিল। তবে ভানু কাকু খুব ভালোবাসতেন মহানায়ককে। আমাকে উত্তম কাকু একদিন জিজ্ঞাসা করেছিলেন, আমার শ্বশুরমশাই কেমন আছেন? বললাম, বাবার শরীর খুব ভালো নয়, ভালো করে গাইতে পারছেন না, ওর মনটাও খুব খারাপ। আমাকে উত্তম কাকু বলেছিলেন, তোর সঙ্গে তোর শ্বশুরমশাইয়ের সম্পর্কটা এত ভালো, তোর মা বাবা নাকি তোর শ্বশুরমশাই। কার পুণ্যকর্মের ফল কে জানে। অথচ আমার বৌমা আমাকে দেখে পালিয়ে যায়, আসলে আমাকে ভয় পায় বোধহয়। আমি তখন স্পষ্টাস্পষ্টি বলেছিলাম, তুমি কম্পেয়ার করছো আমার সঙ্গে, আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে? তুমি দেখো তোমার কি হয়েছে এখন, হাউ ইউ আর লিভিং। যাই হোক, উত্তম কাকু বলেছিলেন তোর সঙ্গে গিয়ে হেমন্তদাকে একদিন দেখে আসবো, কিন্তু সেই দেখা আর হলো না। উত্তম কাকুই চলে গেলেন। আসলে আমার প্রতি একটা বিরাট স্নেহ ছিল বলে উত্তম কাকু আমার সঙ্গে কথা শুনে কিছু মনে করতেন না। এক সময় উত্তম কাকু চেয়েছিলেন আমাকে তার পুত্রবধূ করতে। আমাকে নেমন্তন্ন করে ওর বাড়িতে খাইয়েও ছিলেন। আমার সে কথা আবারও মনে হয়। উত্তম কাকু খুব সেনসিটিভ মানুষ ছিলেন, আর ইমোশনাল তো বটেই। উনি সারাটা জীবন ধরে সকলের সঙ্গে কম্প্রোমাইজ করে গিয়েছেন। উত্তম কাকুর মতো আমার শ্বশুরমশাইও সবসময় কম্প্রোমাইজ করে চলতেন। উত্তম কাকু সব বুঝতেন, কিন্তু কিছু বলতে পারতেন না, মনে চেপে রাখতেন, ভেতরে ভেতরে দগ্ধ হতেন। সব বুঝেও বলতেন, বলে কি আর হবে। আমি বলতাম, তুমি অ্যাডজাস্ট করো, কম্প্রোমাইজ করো না, তাহলে নিজেই কষ্ট পাবে, তিলে তিলে শেষ হবে। উত্তম কাকু আর একটা কথা আমাকে বলতেন, আচ্ছা এই শোন ইন্দু, তুই তো বম্বে, মাদ্রাজ, কলকাতা ঘুরে বেড়াস, অথচ তোর গায়ে আজ অবধি তো কোনো কাদা লাগেনি। তুই পাঁকাল মাছের মতো কীভাবে স্যাট স্যাট করে বেরিয়ে যাস বলতো? আমি উত্তম কাকুর কথা শুনতাম আর হাসতাম।
বলতাম, তাহলে বুঝতে পারছো তো, আনন্দ আশ্রম ছবিতেও ওর সঙ্গে কাজ করেছি। উত্তম কাকু খুব সংস্কারী মানুষ ছিলেন। উনি কিন্তু বাড়ি ছাড়তে চাননি। শেষ পর্যন্ত এমন এক পরিস্থিতি হলো যে তাকে বাড়ি ছাড়তে হয়েছিল। কিন্তু একটা কথা খুব সত্যি, গৌরী দেবীর বিরুদ্ধে কিছু বললে উত্তম কাকু মনে মনে ভীষণ কষ্ট পেতেন। ভারতীয় চলচ্চিত্রে উত্তম কুমারের স্থান ঠিক কোথায়? আমার মতে মালায় আলাদা করে একটা বড় ফুল থাকে ঠিক মাঝখানে। উত্তম কাকু হচ্ছেন তাই। ওর চেহারা, এক্সপ্রেশন, গলার স্বর, হাসি, এগুলো সব একটার পর একটা ঘি গরম মশলার মতো তার শরীরে ঢালা ছিল। তাই তিনি এরকম এক জায়গায় পৌঁছতে পেরেছিলেন।